বাইরে খটখটে রোদ, অথচ এখনো জল থই থই অবস্থায় এম বাইপাসের ধারে অজয়নগর সার্ভিস রোড। দুদিন পরেও উদিতা আবাসনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে ভিতরে এখনো জল জমে রয়েছে। এখনো আংশিক বিদ্যুৎ ফিরলেও পুরোপুরি আবাসনে কিন্তু বিদ্যুৎ আসেনি। আর সেই ছবি ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি, দেখুন। যেখানে দাঁড়িয়ে রয়েছে উদিতা আবাসনের ভিতরে গতকাল হাঁটু পর্যন্ত জল ছিল, আজকে সেখান থেকে পরিস্থিতির একটু বদল ঘটলেও জমা জল কিন্তু এখনো রয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ 4টি পাম্প রীতিমতো 48 ঘন্টা ধরে কাজ করেও কিন্তু এই জল বের করতে পারেনি। আবাসনের যারা আবাসিকরা ছিলেন তাদের মধ্যে 50% মানুষকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে। হোটেলে এখন এই মুহূর্তে তারা রয়েছেন এবং তারই সঙ্গে যারা বয়স্ক মানুষ, অর্থাৎ ইলেকট্রিসিটি যেহেতু বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পূর্ণ অ্যাপার্টমেন্টে যারা বয়স্ক মানুষ তারা দুর্বিষহ পরিস্থিতিতে রয়েছেন। অনেকে রয়েছেন এরকম যাদের ভেন্টিলেটর সাপোর্টে থাকতে হয়, তাদের মেশিন পর্যন্ত চলছে না। ভেন্টিলেটর, মনিটর, অক্সিজেন অ্যান্ড দের আর সিপ্যাপ, বাইপ্যাপ, এরকম অনেক কিছু মেশিন যেগুলো থাকে, মেডিকেল মেশিন, ওগুলো দরকার থাকে যেক্ষেত্রে ইলেকট্রিসিটি, তার জন্য আমাদের একটা ব্যাকআপ থাকে, ওই ব্যাকআপটাও শেষ হয়ে গেছে। গত 3 দিন ধরে এরকম পরিস্থিতি। 48 ঘন্টা পরে সিএসসির যারা প্রতিনিধি, যারা কর্মী, তারা আজকে এসেছেন এবং 2 ঘন্টা আগেই তারা এসেছেন। 4টে পাম্প কিন্তু অবিরত কাজ করে যাচ্ছে, গতকাল থেকে লাগাতার সেই 4টে পাম্প কাজ করছে। অথচ জল বের করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ভেতরের যে ম্যানহোলগুলো, সেগুলো বাইরের থেকে যে সমস্ত দোকান রয়েছে সেখান থেকে প্লাস্টিক ফেলা হয়, এরকম অভিযোগ করছেন তারা। এবং তার মাধ্যমেই কিন্তু সেই ম্যানহোলগুলো কিন্তু অকেজো হয়ে গেছে, সেখান দিয়ে জল বের হচ্ছে না, সেগুলো বিকল হয়ে গিয়েছে এবং সে কারণেই কিন্তু দেখতে পাচ্ছ যে পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা চলছে। এক্সপ্লেন করা যাবে না। কেএমসির কোনো প্রতিনিধি এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন এমনি, কিন্তু এটা এই প্রবলেমটা বাস্তব প্রবলেম। এই ল্যান্ডটা নিচু এবং জলটা যেখানে গিয়ে পড়বে 3-4টে পাম্প অবিরত কাজ করছে, তাও জল বের করা কেন সম্ভব না? যেখানে জলটা গিয়ে পড়বে এটা তো ম্যানুয়ালি পাম্প করে বার করা হচ্ছে না। তো এবারে 3-4টে পাম্প দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু সেটা অনেক স্লো। আরও দরকার ছিল কেএমসির পক্ষ থেকে, এখানে ইনিশিয়েটিভ নেওয়াটা দরকার ছিল বেশি। আবাসিকরা বলছেন যে কেএমসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, শুধুমাত্র উদিতার মেকানিজম দিয়ে এই জল বের করা সম্ভব না। আবাসনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ভাস্করদা কিছুক্ষণ আগেই বলছিলেন না যে কোথায় জল জমে রয়েছে। ভাস্করদা ছবিটা দেখতে পেলেন, আমি আপনার কাছেই আসবো। একটু প্রশ্নটা শুনে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র, তিনি একেবারে গত পরশু বলেছিলেন যে রাত 10টার পর জল নেমে যাবে। আবাসনের ছবি আপনারা দেখতে পেলেন, সেখানকার আবাসিকরা তারা কি বলছেন যে 48 ঘন্টা ধরে 3-4টে পাম্প কাজ করছে, তারপরেও জল নামেনি। এবং সেই আবাসিকরা তারা হোটেলে গিয়ে থাকছেন। বয়স্ক মানুষজনদের কি পরিস্থিতি? মেডিকেল মেশিনগুলো চলছে না বিদ্যুৎ নেই বলে। না, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 206.08 স্কোয়ার কিলোমিটার এরিয়া কভার করে। আপনি বলুন যে 206.08 স্কোয়ার কিলোমিটারের মধ্যে কতটুকু অংশে এখনো জল রয়েছে? কয়েকটা জায়গায় নিচু থাকতে পারে, কতটা জায়গাতে হতে পারে, কিন্তু আপনি বলুন যে এত ভয়ঙ্কর বৃষ্টির পরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 206.08 স্কোয়ার কিলোমিটারের মধ্যে কোন অংশটাতে কতটা জল আছে? বাকি জায়গাটাতে 48 ঘন্টা কেটে গেছে। আবাসিকরা, বয়স্ক মানুষরা, তারা মিনিমাম পরিষেবাটুকু পাচ্ছে না। এত টাকা দিয়ে তারা ফ্ল্যাট কিনেছে উদিতা আবাসনে, কিন্তু এখানে নিচু অঞ্চল, আমি আপনাকে বললাম যে সামগ্রিকভাবে 206.08 স্কোয়ার কিলোমিটার 141টা ওয়ার্ডের মধ্যে একটি অঞ্চলে আপনার ওখানে নিচু হওয়ার কারণে জল জমে থাকতে পারে, কিন্তু বাকি অংশটা যে এই যে এত প্রচন্ড বৃষ্টি হওয়ার পরে খটখটে শুকনো, আপনি সেটাকেও তুলে ধরবেন। এবার বিষয় আসি, ফ্ল্যাটের জন্য তো ট্যাক্স দেওয়া হয়, ওই আবাসিকরা তারা তো ট্যাক্স দেন, তাদের তো পরিষেবা পাওয়াটা তো মানে অধিকার। টাকাগুলো কোথায় যাচ্ছে? না, টাকার বিষয় নয়, সবটা সমতল নয়। হয়তো নিচু অঞ্চল বলে কিছু জল জমে থাকতে পারে, কিন্তু এরকম নয়, না হতে পারে, কিন্তু এটা কিন্তু মনে করার নেই যে এখানে আপনার নিকাশি ব্যবস্থা কোনো উন্নত। আমি আরো একটা আবাসনের ছবি এই মুহূর্তে তুলে ধরবো। ভাস্কর একটু দেখুন, বালিগঞ্জ সার্কুলার রোডে প্যারামাউন্ট আবাসন, সেখানেও বেসমেন্টে জলে ডুবে রয়েছে গাড়ি। আবাসনের বেসমেন্টে জলে ডুবে গাড়ি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন। বালিগঞ্জ সার্কুলার রোডের প্যারামাউন্ট আবাসনে আমরা রয়েছি। আবাসনের ছবিটা বর্তমানে কি সেটা দেখাবো, যে আবাসনের আশেপাশে চারদিকে যে জল জমেছিল সেই জল বেরিয়ে গেছে, কিন্তু আবাসনের বেসমেন্ট ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা দেখেছিলাম যেদিন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয়েছিল সেই দিনের ছবি এখানকার দেখেছিলাম। আজকের কি ছবি? আজকে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে যে আবাসনের বেসমেন্টে
একের পর এক যে গাড়িগুলো পার্কিং করে রাখা ছিল সেগুলো এখনো জলের তলায় ডুবে রয়েছে। এখানে গতকালকের থেকে আবাসনের যারা বাসিন্দারা তারা নিজেরা উদ্যোগ নিয়েছেন এবং নিয়ে পাম্পের ব্যবস্থা করেছেন, মোটর চালানো হচ্ছে, মোটর চালিয়ে জল বার করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যে দেখতে পাচ্ছি যে গোটা বেসমেন্ট সেটা জলের তলায় রয়েছে, একের পর এক গাড়ি সেগুলো জলে ডুবে রয়েছে, কয়েকটা মোটর বাইক সেটা তো একদম সম্পূর্ণ জলের তলায় ডুবে রয়েছে। পর পর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যারা এখানকার বাসিন্দারা তারা বলছেন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একের পর এক গাড়ি, যেটা প্রায় 10 থেকে 15টার উপরে গাড়ি এখানে রাখা রয়েছে এখনো পর্যন্ত, সেই সবটা সম্পূর্ণভাবে জলমগ্ন পরিস্থিতি বর্তমানে। এবং এখানে যে গাড়িগুলি পার্ক করা অবস্থায় ছিল এবং এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ের পরবর্তীকালে দেখতে পাওয়া যাচ্ছে জল হু করে ঢুকতে শুরু করে বেসমেন্টের মধ্যে এবং তার জেরে কিন্তু এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। সমস্ত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত তারা এখান থেকে বেসমেন্টে জল বার করার চেষ্টা করছে এবং বেসমেন্টে জল বার করার পরবর্তীকালে পরবর্তীতে যে গাড়িগুলোর কি অবস্থা সেইটা সম্পর্কে তারা জানতে পারবেন। একটা আলো লাগানো হয়েছে বেসমেন্টের দিকে এবং সেই বেসমেন্টের দিকে আলো লাগিয়ে জল বার করার কাজ সেটাই কিন্তু করা হচ্ছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো। শঙ্কু, আমরা ছবি দেখালাম বেলা 12টার ছবি, এখন আমরা জানি না যে জল নেমেছে কিনা, কিন্তু গাড়িগুলোর অবস্থা, সেই গাড়িগুলোর তো ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিপূরণ কে দেবে? মানুষ একদম আবাসনের ছবি দেখাচ্ছিলাম, তাদের যে মিনিমাম পরিষেবা তারা সেটুকু পাচ্ছেন না। শুনুন, আমি বলছি যে প্রতিবার এরা ট্যাক্স বাড়াবে, পৌর ট্যাক্স কোটি কোটি টাকা তুলছে এবং সেই ট্যাক্স রীতিমতো চুরি হচ্ছে, সার্ভিস নেই। এবং আমি আপনাকে বলছি কর্পোরেশনের তো একটা ইমার্জেন্সি সার্ভিস থাকবে, যে গতকালকে এই ঘটনা হওয়ার পর ধরুন আবাসনের উঁচু জায়গায় যে সিনিয়র মানুষরা রয়েছেন আটকে পড়েছেন, তাদের খাবার লাগবে কিনা, সোসাইটিগুলোর সাথে যোগাযোগ করা এবং এই সমস্ত জায়গায় আলাদা পাম্প পাঠিয়ে জল টেনে বাইরে বের করে দেওয়া, মানুষকে পরিষেবা দেওয়া, এসব হচ্ছে না। মানুষ কলকাতা ডুবছে আর এরা নৃত্য করে বেড়াচ্ছেন। আমায় মার্জনা করবেন, আমি এই শব্দবন্ধ প্রয়োগ করছি। আমার একজন মাননীয় অধ্যাপক বন্ধুর বাবা, তিনি এসেছেন বিদেশ থেকে দুর্গাপুজো কাটাবেন বলে, বলছেন যে আমি 25,000 টাকা করে স্কোয়ার ফিটে ফ্ল্যাট, মানে ওটা নয়ডাতে, বালিগঞ্জে, উত্তরপ্রদেশের নয়ডাতে, বালিগঞ্জে, এই বালিগঞ্জে 25,000 টাকা নয়ডা ফ্ল্যাট কিনেছি, কলকাতা নয়, আমাকে বলতে দিতে হবে। এটা আমি মানুষকে বলবো, ভাই আপনাকে শুনুন, উনি বলছেন আমি 25,000 টাকা স্কোয়ার ফিটে পয়সা দিয়ে ফ্ল্যাট কিনেছি। বললো আমি পুজোর সময় এসেছি আমার মা বাবা সবাইকে নিয়ে, আমায় অন্য একটা বাইপাসের ধারে দামি কস্টলি হোটেলে গিয়ে থাকতে হয়েছে। অথচ এইটা নিয়ে আমরা প্রশ্ন তুললে আমাদেরকে বলবেন তৃণমূল কংগ্রেসের লোকেরা যে আমরা কলকাতার বদনাম করছি। কলকাতার অবস্থা তো এরা এই জায়গায় নিয়ে চলে গেছেন। এটা তো বাইপাস নয়, এটা কোনো প্রত্যন্ত কলকাতার অঞ্চল নয়। আপনারা যে সমস্ত ছবি দেখাচ্ছেন এই সমস্ত, এগুলো টপ মোস্ট সোসাইটি অফ কলকাতা, তাদের অবস্থা দেখুন। তাদের অবস্থা যদি আজকে এই হয় তাহলে পৌর পরিষেবা নিয়ে প্রশ্ন উঠবে না? আজকে ববি হাকিমকে তার রেসপন্সিবিলিটি দিতে হবে না? আপনি ভাবুন, আজকে প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত পাম্পের ব্যারেজমেন্ট নেই। ওখানকার কাউন্সিলর দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ করে আমি দেখছিলাম যে ওখানকার একটা পুজো কমিটিতে গতকাল একদম এই জায়গা থেকেই এখানে আপনাদের সামনে তুলে ধরবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জল জমানি ঠিক কি বলেছিলেন, শুনুন। এত বৃষ্টি জীবনে হয় আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে। ফরাক্কা ড্রেজিং হয় না, কলকাতা গঙ্গা ড্রেজিং হয় না, কলকাতা পুরো করে না, ফরাক্কাও করে না, ডিবিসিও করে না, মাইথনও করে না, ওই ছাড়া জলে আমরা ডুবি।